ওর সঙ্গে কথা বলা মানে হচ্ছে অনেক ধরনের কনভারসেশন হয়, যেটা আমি ওর সামনেও বলি যে কোনো এরকম কোনো টপিক নেই হয়তো যে ও জানে না, সব ব্যাপারে কিছু না কিছু একটা আইডিয়াটা ডেফিনেটলি আছে। হেমলক সোসাইটির মেঘনা নাকি কিলবিল সোসাইটির পূর্ণা, আনন্দ করার সাথে কাকে সব থেকে ভালো লেগেছে, কে এগিয়ে থাকবে? না না, এখন যেহেতু কিলবিল চলেছে আমি ডেফিনেটলি বলবো পূর্ণা অনেকটা এগিয়ে থেকেছে এবং আনন্দ করার সঙ্গে ডেফিনেটলি একটা দারুণ, মানে আমার যদিও সিনেমাটা দেখা হয়নি। ধরো 100% লাভ জিতের সঙ্গে বলো বা পাগলু দেবের সঙ্গে, যখনই যা শুটিং আমাদের হয়েছে তখন এত কনকনে ঠান্ডার মধ্যে, তার মধ্যে দেব হয়তো বলছে যে জিন্সের প্যান্টটা প্রচন্ড লম্বা প্যান্ট, তার নিচে 3টে প্যান্ট পরার পরেও কাঁপছে, আর আমি স্কার্ট পরে আমি বলছি কাঁপবে না আমার সামনে, তুমি কাঁপবে না। আমি রীতিমতো ঝগড়া করতাম, কেউ যদি মাঙ্কি ক্যাপ পরার পরে ওরা হু হু বহুত ঠান্ডা বহুত ঠান্ডা, এই একদম ঠান্ডার কথা আমাকে বলবে না। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এর দর্শকদের স্বাগত। আমার সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক, যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তো 30শে মে মুক্তি পাচ্ছে সোনার কেল্লায় যখের ধন। একটা জিনিস বলো যে এই ছবিটা এখানে মুক্তি পাচ্ছে যেখানে আমরা মুকুলকেও পাবো, মানে রুবি বিমল ওদের সাথে মুকুলকেও পাবো। অন্যদিকে আরেকটা ছবি রিলিজ করলো যেটা বেনারসে, যেটা একেন, হ্যাঁ, তো আরেকটা ওটিটিতেও একটা রিলিজ করতে চলেছে যেটা জয়সলমীর জমজমাট। তো আমি বলছি যে এই যে সোনার কেল্লা আর জয় বাবা ফিল্মের যে নস্টালজিয়া, এই ছবিটা তো আমার ধারণা সোনার কেল্লার নস্টালজিয়া তো থাকবেই। তোমার কি মনে হয় নস্টালজিয়া ছাড়া দর্শককে হলে ফেরানো একটু মুশকিল? মুশকিল ঠিক বলবো না, কারণ অনেকগুলো ছবি হয় যেগুলো নস্টালজিয়া ছাড়াও ছবিগুলো খুবই মানে সাকসেসফুল হয়, সফল হয় বক্স অফিসে। তো তাই জন্য আমি সেটা ছাড়া বলবো না, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো যে আমরা যখন অনেক দিন আগে থেকেই যখন সৌগত এবং সায়ন্তন থার্ড যখের ধনের কথা যখন ভাবছিল, তখন অনেক রকমের সাবজেক্ট ম্যাটার আসছিল মাথায়, কিন্তু তার মধ্যে যখন আমরা জানতে পারলাম যে সোনার কেল্লায় যখের ধন হবে, তখনই কীরকম আমরা একটু উঠে বসেছিলাম, আমি খুব এক্সাইটেড হয়ে যে সোনার কেল্লায় যখের ধন, মানে আমি মানে শোনার জন্য মুখিয়া ছিলাম। এবং তারপরে যখন ছবিটা মুকুল, সেই মুকুল এখন বড় হয়ে গেছে এবং পূর্বজন্মের তার আবার স্মৃতি ফিরে আসছে, অনেকগুলো স্মৃতি আবার তারা আসছে এবং তাকে চেস করছে। তো সব মিলিয়ে গল্পটা শুনে আমাদের ভীষণ এক্সাইটিং লেগেছিল। যদি ফোর্সড ওয়েতে হতো তাহলে হয়তো করাই হতো না, হ্যাঁ করাই হতো না। এটা খুব ন্যাচারাল ওয়েতে এসছে, খুব অর্গ্যানিক্যালি স্ক্রিপ্টের মধ্যে ঢুকেছে, তাই জন্য আমরা ভীষণ উত্তেজিত হয়ে গেছিলাম প্রথমেই যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম। তখন খুব মেমোরেবল শুটিং এক্সপিরিয়েন্স কি সোনার কেল্লায়, মানে শুট করা? দেখো সব থেকে মেমোরেবল বলতে, দেখো কানেকশন উইথ এই যে সোনার কেল্লা, মানে আমরা যখন জয়সলমেরে যাই, এবং জয়সলমেরে এর আগে ফ্যামিলির সঙ্গে গেছি বহুবার, কিন্তু কাজের ক্ষেত্রে কখনো যাব বলে ভাবিনি, এবং তাও আবার মুকুলের বাড়ি অবধি তো সেটা একেবারেই ভাবিনি। তো যখন আমরা গেছিলাম, সব থেকে মেমোরেবল যদি বলো তাহলে আমার মনে হয় ওই মুকুলের বাড়িতে গিয়ে শুটিং করা, যে মুকুল ওখানে যাচ্ছে, এক্ষুনি আমার ডিরেক্টর আমাকে বোধহয় পেটাতে আসবে, কিন্তু সরি সায়ন্তন, কিছু কিছু কথা তো বলতেই হবে, তা নাহলে পেট গুড়গুড় করছে। এরকম জায়গা অবভিয়াসলি বাই নাও অডিয়েন্সও নিশ্চয়ই দর্শকরাও বুঝতে পেরেছে যে মুকুল যাচ্ছে জয়সলমীর আর নিজের বাড়িতে যাবে না, সেটা কি হয় না। তো তাই জন্য সেই মুকুলের বাড়িতে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট সিকোয়েন্সের শুটিং হয়েছে। তো তাই জন্য আমি সব থেকে মেমোরেবল বলাটা আমার মনে হয় এটা আছে। তারপরে একটা যে কানেকশন, ধরো ছোট বয়সে আমরা যখন সোনার কেল্লা যখন দেখেছিলাম, ম্যাক্সিমাম তখন ওই একটা দুটো চ্যানেলই তো হতো, এখনকার দিনের মতো তো এতগুলো চ্যানেল থাকতো না, এবং ছুটি ছুটি বলে আমাদের একদম ছুটি একদম মানে ভীষণ প্রিয় ছিল, ভীষণ প্রিয়, মানে অপেক্ষা করতাম, আমরা অপেক্ষা করতাম। এবং তাছাড়া মানে তার সঙ্গে হচ্ছে মা বাবার বকুনি খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ছুটি ম্যাক্সিমাম শুধু বাচ্চাদেরই ছবি, সব ওটা অ্যালাউ হতো আর সব অনলি অ্যালাউড ইন দ্য হাউস, বাকি সব কোনো কিছুতেই না, একদম পড়তে বসো, সবেতেই পড়তে বসো, কিন্তু ওই সময়টা অ্যালাউড। তো তাই জন্য ছুটির সময় ওই সোনার কেল্লা
দেখেছি। এবং সেই সোনার কেল্লার কোনো একটা সময় ইন ফিউচার এইরকম একটা সিনেমা হতে চলেছে, এবং তাতে আমি আমার যে আমার কখনো পার্ট হতে পারবো সেটা আমি ভাবতে, সেটা অবভিয়াসলি ইম্পসিবল টু ইভেন ইমাজিন। তো হ্যাঁ, তো তাই জন্য মেমোরি বলতে আমার সব থেকে মেমোরেবল হচ্ছে ওই হ্যাঁ ওখানে ওটাই, পৌঁছে যাওয়াটা আর ওই কি। নস্টালজিয়াটা। তোমার ছেলে বা ও বাংলা পড়ে, মানে বাংলার বাংলা পড়ে, হ্যাঁ অফকোর্স। আর সে কিছুদিন আগে রবীন্দ্র জয়ন্তীতে আমি খুব ভালো একটা কবিতা ওকে মুখস্থ করিয়েছিলাম, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সেই কবিতাটা খুব সুন্দরভাবে কতটা ফিল করেছে আমি ঠিক জানি না, টু ইয়াং টু ফিল, Yes, কিন্তু আমরা জানি যে ও যখন পরবর্তীকালে যখন দেখবে তখন নিজেরও ভালো লাগবে, কারণ এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আমি ডেফিনেটলি ওর মধ্যে মানে বাঙালি হিসেবে এবং ইন্ডিয়ান হিসেবে সব মিলিয়ে, ভারতীয় হিসেবে বাঙালি হিসেবে একটা জায়গায় আমার মনে হয় মা বাবাদের দায়িত্ব সেই জিনিসটাকে ইনস্টিল করা, ইনকর্পোরেট করা ঠিক ঠিক ছেলে মেয়েদের। ঠিক 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 ঠিক। পরমব্রতর সাথে তোমার প্রথম ছবি বোধহয় হেমলক। আমার পরমব্রতের সঙ্গে প্রথম ছবি হেমলক। হেমলক, তারপরে হাইওয়ে, হাইওয়ে, তারপরে যখের ধন সিরিজ, জগেদন, আর মাঝখানে বনি। বনি, রাইট Right. রাইট, 5টা ছবি। রাইট। তো তোমাদের বন্ধুত্ব এবং বন্ডিং বা কেমিস্ট্রি সেইটা একটু জানতে চাই, মানে আর কারণ হেমলকে তুমি যখন কাস্ট হয়েছিলে মানে দ্যাট ওয়াজ লাইক এ ব্রেক থ্রু, মানে কোয়েল এরকম একটা ছবিতে, হ্যাঁ ছবি করছি, হ্যাঁ সেই জার্নিটা কিরকম? জার্নিটা হেমলক সোসাইটিতে যখন শুটিং করতে শুরু করেছিলাম ওর সঙ্গে, ইট ওয়াজ এ প্লেজার। তার আগে বহু বছর আগে একটা ছবিতে, তাও আবার খুব কম সময় আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে শুভ দৃষ্টি, প্রভাত রায়ের ছবিতে। কিন্তু অ্যাবসলিউট মানে প্রোটাগনিস্ট হিসেবে এই প্রথম, মানে হেমলক সোসাইটিতে দুজনে আমরা একসঙ্গে। এবং সেখানে আমার মনে আছে যে হি ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট প্রফেশনাল, যাকে বলে, যে হয় না কাজের মধ্যে আসছে, তারপরে আসছে ওর নিজের ক্যারেক্টার আনন্দকর খুব সুন্দর করেছিল, এবং আমার ক্যারেক্টারটা যতটুকুন আমি পেরেছিলাম করেছিলাম মেঘনা। তো You looked fabulous in that film. থ্যাংক ইউ সো মাচ, ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর ডেফিনেটলি, কারণ ওই পুরো ব্যাপারটাকে ইমাজিন করেছিল কিভাবে করব। তো হ্যাঁ, তো সেটাই, সেখানে সেই প্রথম ছবি ওর সঙ্গে কাজ করা। আর তারপরে খুব স্বাভাবিকভাবে যেরকমভাবে অনেকগুলো ছবি কাজ করতে করতে এক রকমের বন্ধুত্ব হয়ে যায়, এক রকমের কেমিস্ট্রি হয়ে যায় অন স্ক্রিন। এবং সেই কেমিস্ট্রিটা যেহেতু যকের ধন, এর আগে আমাদের দুটো অলরেডি হয়ে গেছে, মানে ওদের দুটো হয়েছে, আমার একটাই হয়েছিল সাগরদ্বীপে যকের ধন, এবং তারপরে এটা আমার সেকেন্ড যকের ধন সিরিজ। তো তাই জন্য খুবই আনন্দ করে কাজ করেছি। এবং আমরা যেহেতু রাজস্থানে অনেক দিন শুটিং করতে গেছিলাম, এবং বাড়ি থেকে বাইরে থাকলে যেরকম হয় যে কাজের জায়গাটাই আমাদের আবার সেকেন্ড ফ্যামিলি হয়ে যায়, তো সেরকমই অনেক অনেক গল্প, অনেক মজা। আর ওর সঙ্গে কথা বলা মানে হচ্ছে অনেক ধরনের কনভারসেশনস হয়, অনেক রকমের কনভারসেশনস। ওখান মানে যেটা আমি ওর সামনেও বলি যে এরকম কোনো টপিক নেই হয়তো যে ও জানে না, সব ব্যাপারে কিছু না কিছু একটা আইডিয়াটা ডেফিনেটলি আছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে হেমলক সোসাইটির মেঘনা নাকি কিলবিল সোসাইটির পূর্ণা, আনন্দকরের সাথে কাকে সব থেকে ভালো লেগেছে, কে এগিয়ে থাকবে? না, এখন যেহেতু কিলবিল চলেছে আমি ডেফিনেটলি বলবো অনেকটা কি বলে সেকেন্ডটার নাম বলো, পূর্ণা অনেকটা এগিয়ে থেকেছে। এবং আনন্দকরের সঙ্গে ডেফিনেটলি একটা দারুণ, মানে আমার যদিও সিনেমাটা দেখা হয়নি, কিন্তু আমার যতটুকুন দেখেছি আমার মনে হয় ওদের দুজনকে খুব ভালো লেগেছে। এটাই বোধহয় তোমার মতন সিনিয়র অভিনেত্রীর ইয়ে, যে সবসময় যারা নতুন প্রজন্ম তুমি তাদেরকে এগিয়ে দাও আর কি। না, আই থিঙ্ক দে ডিজার্ভ টু বি দ্য বেস্ট। আর ওরা খুব ভালো কাজ করছে এখনকার দিনে, যারা নতুন যারা আছে, কৌশানিয়া বলো বা বাকিরা অনেকেই আছে, কৌশানী, তারা ভীষণ, মানে দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, দে আর ওয়ার্কিং ভেরি প্যাশনেটলি। এটাই সব থেকে আমাদের দরকার ইন্ডাস্ট্রিতে। 2003-এ নাটের গরু দিয়ে শুরু, অলমোস্ট 22 বছর আর কি ইন্ডাস্ট্রিতে, মানে আর 3 বছর পর তোমার 25 বছর হবে। সেরকম কিছু প্ল্যান আছে, মানে বড় কিছু? একটা তো বোধহয় তুমি রঞ্জিত মল্লিকের সাথে ছবি, মানে বাবার সাথে ছবি করবে, বাট 25 বছর নিয়ে কিছু ভেবেছো? মানে বাবা, তুমি আমাকে মনে করিয়ে দিলে ভগবান, বিশ্বাস করবে না, আমার না এখনো মনে হয় যে এই তো সবে ঢুকলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিরমভাবে এত বছর পেরিয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। এবং মানে
ভগবানের অনেক আশীর্বাদ, সবাইকার এত আশীর্বাদ না থাকলে হয়তো এতটা পথ চলতে পারতাম না। 25 বছরের ব্যাপারে এখনো পর্যন্ত সেইভাবে ভাবিনি। নিজেকেই একটা চিমটি কাটতে হয় ভাবার জন্য যে ও মা 25 বছর পেরিয়ে গেল টাইপের একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, বাবার সঙ্গে ছবি মানে আমার যাত্রা শুরু আমাদের কাজের ক্ষেত্রে। তো সেই জায়গাটায় বাবার সঙ্গে আমার ফার্স্ট সিনেমা আমার বাবা হয়েছিলেন নাটের গুরুতে, সমরেশ বসুর গল্প, এবং সেখানে আমার বাবা হয়েছিলেন। এবং এত বছর পরে আবার বাবার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ, মাঝখানে কয়েকটা ছবি করেছিলাম যদিও, কিন্তু পরের ছবিটা যেটা স্বার্থপর, যে ছবিটা রিলিজ করবে, তো সেখানে একেবারে অন্যরকম ভূমিকায় বাবা আছেন। বাবা আমার বাবা নন। ও আচ্ছা, বাবা ওই ছবিটাতে বাবা নন। ওকে। তো সেখানে কি তোমাদের একটু ক্ল্যাশ থাকছে? মানে বলবো কেন? না না, আমার সঙ্গে বাবার ক্লাস নেই, বাবার সঙ্গে অন্য কারোর ক্লাস আমার জন্য হয়তো। ওকে, সেটা কিন্তু হ্যাঁ, এইটুকুন অবধি ছাড়ি, তার থেকে বেশি বলবো না। একটা জিনিস বলো, আমার মনে হয় মানে তোমার যা লিগেসি বা তুমি নাটের গুরু দিয়ে পরপর যেভাবে হিট দিয়েছো, মানে মেইন স্ট্রিম লাস্ট সুপারস্টার নায়িকা বলতে সেইভাবে যে অনেকটা সময় ধরে সুপারস্টার আর কি, সেইটা বোধহয় তুমি আর কি। তো সেই যে দিনগুলো একটু আগে বলছিলে না, বরফে ওইভাবে অল্প জামা পরে শ্যুট করতে, তো ওই যে দিনগুলো, সেইগুলো একটু আমি জানতে চাই। মানে এখন তো শ্যুট অন্য, তোমার ছবিগুলো অন্য ধারার, তোমাকে আর বরফের মধ্যে শিফন শাড়ি পরতে হয় না, কিন্তু সেই যে পিরিয়ডটা, ওই 15 বছর বা সেই পিরিয়ডটা কতটা মিস করো, বা সেইটা ফিরে তাকালে কিরকম লাগে? মানে না, ভালো লাগে। that made you, that period made me absolutely. দেখো, এত মানে ওই ধরনের ছবি এবং এত মানুষের কাছ থেকে ভালোবাসার জন্যই আজকে আমি যতটুকুন যা হতে পেরেছি, আজকে ওনাদের জন্যই হতে পেরেছি। তাই জন্য মানে ডেফিনেটলি ওই ধরনের ছবি দেখলে ভাল লাগে। এরকম নয় যে আমি এখন ডেফিনেটলি, যেহেতু অনেক বছর পেরিয়ে গেছে, আমি অনেকটা বড় হয়েছি, এখন খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় ওই ছবিগুলো তো আমি করে ফেলেছি, এবং এখন দেখতে চাই অন্যরা যখন এই ছবিগুলো করে, তখন আমি ওগুলো আমি দেখতে চাইবো, কারণ আমি যেগুলো এখন করে একটু ফেলেছি। কমও হয় ওই ধরনের ছবি, একটু কম হয় মানে। হ্যাঁ, স্লাইটলি, কিন্তু আমার মনে হয় there has to be a balance of both. যেটা যেরকম ধরো বম্বেতেও ওরকমই হচ্ছে, দু রকমের ছবি হচ্ছে, এখানেও নিশ্চয়ই সেরকম হবে, এবং হচ্ছে হয়তো ওই সংখ্যাটা অনেকটা কমে গেছে, সেটাই বলছি। ডেফিনেটলি সংখ্যাটা তুমি যে সময় তোমার পরপর যে ছবিগুলো করেছো, পাগলু বা তার আগের যে ছবিগুলো, মানে আমি এখনো মেট্রোতে গেলে ওই ছবির গান এখনো চলে, দাঁড়িয়ে দেখি। তো সেটাই বলছি যে ওটা একটা অন্য যুগ ছিল, একটা অন্য এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স। এই যে কিছুক্ষণ আগে ক্যামেরা অন হওয়ার আগে আমাদের দুজনের মধ্যে যে গল্পগুলো হচ্ছিল, যে ঠান্ডার সময় তুমি তো গেছিলে আমাদের শুটিংয়ে, রাজস্থানের ঠান্ডার সময় আমরা যে সোয়েটার পরতে পেরেছি, এটাই অনেক, মানে তাই জন্য এটা ইট ওয়াজ লাইক আ লাক্সারি। মানে ঠান্ডার মধ্যে আমরা সুইজারল্যান্ডে, মানে হাড় কাঁপানো শীতে, তার মধ্যে ওরকম জামা কাপড় থেকে শুরু করে ওই স্কার্ট, আমাদের ভীষণ মনে হচ্ছে আমি খুব ক্যাজুয়ালি হা করে হাসছি, নাচ করছি, গান গাইছি এরকম, কিন্তু যেই না শর্ট কাট তখনই একটা কম্বল নিয়ে আসছে সবাই, এবং আমরা হু 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 করছি, গরম কফি, গরম জল খাচ্ছি, কি বলে মধু দিয়ে জল। তো এসব, তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার মনে হয় লম্বা শুট চলতো, মানে অনেক দিন ধরে গানের শুট। আর আমার মনে হয় একচেটিয়া আমার বোধহয় কতবার যে আমাদের সুইজারল্যান্ডে বিভিন্ন জায়গায় আমরা সবসময় একটু রিকোয়েস্ট করতাম সবাইকে, প্রডিউসারদের রিকোয়েস্ট করতাম, প্লিজ আমাদের ঠান্ডার সময় পাঠিয়ে দাও, প্লিজ আমাদের। আর ঠিক ওই সময়টাই আমরা যেতাম। আর তো তাই জন্য আমার ধরো 100% লাভ জিতের সঙ্গে বলো বা পাগলু দেবের সঙ্গে, যখনই যা শুটিং আমাদের হয়েছে, তখন এত কনকনে ঠান্ডার মধ্যে, তার মধ্যে দেব হয়তো বলছে যে জিন্সের প্যান্টটা প্রচন্ড লম্বা প্যান্ট, তার নিচে 3টে প্যান্ট পরার পরেও কাঁপছে, আর আমি স্কার্ট পরে আমার কাঁপবে না আমার সামনে, তুমি কাঁপবে না। আমি রীতিমতো ঝগড়া করতাম, কেউ যদি মাঙ্কি ক্যাপ পরার পরে ওরা হু হু বহুত ঠান্ডে বহুত সামনে, এই একদম ঠান্ডার কথা আমাকে বলবে না। ঠিক ঠিক। তো অ্যাকচুয়ালি ওরকমই, কিন্তু হ্যাঁ, এটা আমরা খুব এনজয় করে শুটিং করেছি, কারণ একটা ওই ধরনের ছবিতে না শুটিং করা একটা থ্রিল হতো, যে হয় না একটা থ্রিল করা, একটা ছবি থেকে আরেকটা ছবিতে জাম্প ইন করা, ইন্টারেস্টিং হ্যাপি রমকম ফিল্মস, মানে মোস্টলি সব রোমান্টিক কমেডি ফিল্মস, একটু অ্যাকশন, একটু ড্রামা, ইমোশনাল, যতটুকু ইমোশনস দরকার ওরকম।
তো হ্যাঁ, ওগুলো খুব এনজয় করে শুটিং করেছি। এখন যখন আমি দেখি তখন ভাবি বাহ বেশ ঠিক আছে, মানে তখন তো অত নিজের কাজ অত দেখার অত সময়ও পেতাম না রাইট এখন। রাইট। কিন্তু এখন যখন বাই এনি চান্স একটু একটু আধটু কেউ দেখলো আর আমি তখন যখন আমি দেখি তখন আমার নিজের মেমোরিজ গুলো ফিরে আসে, যখন ওই সময়টার মানে এটা ঠান্ডার কোন মধ্যে কোয়েল? এই ঠান্ডার মধ্যে অন্য কোনো একটা যুগের কোয়েল। একটা জায়গায় প্রায় তো 25 বছর, যেরকম আমরা বলছিলাম, যে তোমার কখনো আক্ষেপ হয় যে তুমি বেশিরভাগ সময় মেইন স্ট্রিম ছবিতে কাজ করেছো, বুদ্ধদেব দাশগুপ্ত বা ঋতুপর্ণ ঘোষের সাথে সেইভাবে কাজ করা হয়নি, কখনো একটু ভেতরে? ঋতুপর্ণ ঘোষ আমাকে বলেছিলেন, কিন্তু আমার একদম প্রথমের দিকে একবার বলেছিলেন আর পরবর্তীকালে একবার বলেছিলেন। প্রথমের দিকে যখন বলেছিলেন তখন আমার সত্যি কথা, তখন আমার এতটাই ট্রাভেল করছিলাম আর এত লাস্ট মোমেন্টে ডেট সেটা কোন নিয়েছিলেন। ছবির জন্য মনে আছে? ইট ওয়াজ আ কালেকশন অফ ফিল্মস এর মধ্যে একটা ফিল্ম ছিল, ওকে ওকে। সেটা একটা ছিল। আর একদম পরবর্তী সময় উনি যখন মারা গেলেন, ব্যোমকেশের আগে অ্যাকচুয়ালি ব্যোমকেশ করার জায়গায় আমাদের একটা ছবি হওয়ার কথা ছিল, ওকে। যেই গল্পটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে আচ্ছা আচ্ছা। আমার ক্যারেক্টারটা খুব একটা ভালো লাগেনি, আমার গল্পটাও ভালো লাগেনি, আর তারপরে ছবিটাও হলো না সেই জায়গায়। তারপরে ব্যোমকেশ হলো, যেটা ওনার লাস্ট ছবি। রাইট রাইট। এই যে তুমি পরপর ডিটেকটিভ, মানে 2018-তে জিতের সাথে ওই ধরনের একটা শেষ ছবি, তারপরে অদ্ভুতভাবে আমি দেখলাম যে সে রক্ত রহস্যই বলো বা মিতিন মাসিই বলো বা ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজ ঢুকে পড়লে, এটা কি কাকতালীয় না? একদম কাকতালীয়, কারণ মানে আমি ভাবতে পারিনি যে মিতিন মাসি হচ্ছে এবং তাতে আমি করব, মানে সেটা ইম্পসিবল। আমি খুব সুন্দরভাবে দুপুরবেলা একটা বই নিয়ে বসেছিলাম, হঠাৎ ফোন এসে যায় মিতিন মাসি। তো তখন কিন্তু সেটা যে কন্টিনিউয়াসলি এতগুলো ছবি হবে এবং একটা ইনভেস্টিগেশনের মধ্যে যতগুলো ছবি, সেটা প্রথম ছবি করার সময় না তখনও পর্যন্ত ভাবিনি যে আবার সেকেন্ড হবে, থার্ড হবে। কিন্তু তারপরে এবার সেকেন্ডও হলো, থার্ড হলো, থ্যাঙ্কফুলি। কারণ অডিয়েন্সের যদি ভালোবাসাটা না থাকতো তাহলে হয়তো আর রিপিট করা হতো না, মানে হয় না যে আর কন্টিনিউড হতো না, এই মিতিন মাসি সিরিজটা কন্টিনিউড হতো না। কিন্তু থ্যাঙ্কস টু ইট যে ওটা ফাইনালি হলো এবং সেই জিনিসটা কন্টিনিউড হচ্ছে। এবং এখন যেরকম থার্ড মিতিন মাসি, সেটা দুটো ছবি বোধহয় রেডি হয়ে রয়েছে না, মানে দুটো ছবি, একটা তো জঙ্গলে মিতিন মাসি তো রিলিজ হয়ে গেছে, তারপরে এখন আরেকটা হচ্ছে শুট হলো আর কি তোমাদের, একটি খুনির সন্ধানে মিতিন। হ্যাঁ, একটি খুনির সন্ধানে মিতিন, সেটার শুটিং হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন এখন চলছে। আচ্ছা, তুমি দর্শকদের যদি একটু সোনার কেল্লায় যক্ষের ধন নিয়ে যদি কিছু বলো, 30 তারিখে আসছে। সোনার কেল্লায় যক্ষের ধন রিলিজ করছে 30শে মে। নিশ্চয়ই করে যাবেন, সপরিবারে যাবেন, হই হই করতে করতে ছবিটা দেখে আসবেন এবং আমাদের বলবেন কেমন লেগেছে, কারণ আপনাদের জন্যেই কিন্তু আমরা ছবি করি। এবং আপনারা নিশ্চয়ই বাই নাও আপনারা জানেন যে আমরা প্রচণ্ড অনেক রকমভাবে অনেক কিছু ভেবে ভাবনা চিন্তা করে সোনার কেল্লায় যক্ষের ধন ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ফিল্ম। আমাদের সবাইকার জন্য খুব ডিফিকাল্ট একটা ফিল্ম ছিল, কারণ পূর্বজন্ম এবং রিইনকার্নেশন। এখানে মুকুল আসছে আবার, সে এখন বড় মুকুল। ডক্টর হাজরা নেই, আর একজন আছে তো তাই জন্য ডেফিনেটলি যাবেন, সপরিবারে গিয়ে ছবিটা দেখে আসুন এবং বলবেন আমাদের কেমন লেগেছে। আমরা কিন্তু ওয়েট করবো আপনাদের ফিডব্যাকের জন্য। থ্যাংক ইউ সো মাচ কোয়েল, তোমার সাথে কথা বলতে সবসময় খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, তোমার সঙ্গে কথা বললেও ভীষণ ভালো লাগে, অলওয়েজ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন কোয়েলের কথা, 30 তারিখে ছবিটা রিলিজ করছে, নিশ্চয়ই যাবেন। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে আমি বিদিশা।